হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে গণিত আশ্রম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। গত দুটি ক্লাসে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ টপিকের কোষে দেখি 1.1-এর বেশ কিছু প্রশ্নের সমাধান আমরা শিখে নিয়েছি, তাই না? আজকের ক্লাসে আমরা বাকি প্রশ্নগুলি সমাধান করা শিখে নেব। ক্লাসটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং প্রতিটি বিষয় নোট করে নেবে এবং সেই নোটকে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে, ঠিক আছে? না হলে অনেকেই পড়াশোনা করবে না, আমি জানি, বলবে স্যার তো চেক করে না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে, সেখানে আমি চেক করে নেব। আর যারা করছো না তাদের খবর আছে। দেখো, স্রোতের বেগ, প্রশ্ন ভালো করে পড়ো। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। স্রোতের অনুকূল মানে কি ক্লাসে বলেছিলাম তোমাদের, মনে আছে? চলো হালকা একটু ডিসকাস করি, কারণ অনেক নতুন ছাত্র আছে এখানে। এটা কি? এটা হলো জল, ঠিক আছে? জল, এই জলটি চলমান, মানে স্রোত আছে এই জলে, ঠিক আছে? সেই স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ সাপোজ y কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে? এটা হলো স্রোতের গতিবেগ। ওকে, এবার একটি নৌকা আছে এখানে, একটি নৌকা আছে এখানে, ঠিক আছে? নৌকাটি সাপোজ স্রোতের দিক বরাবর যেতে চায়। নৌকাটি কোন দিকে যেতে চায়? এদিকটায়। আর নৌকাটির গতিবেগ কত? নৌকাটির গতিবেগ হলো x কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে? তাহলে স্রোত যেদিকে যাচ্ছে, স্রোত যেদিকে বইছে, নৌকাটি সেদিকেও যেতে চায়। আর নৌকাটি নিজের গতিবেগ কত? x কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে? এবার স্রোতের দিক বরাবর যেতে চায়, স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই যেতে চায়। তার মানে কি? স্রোত তাকে যেতে সাহায্য করবে, তাকে যেতে সাহায্য করবে, ঠিক আছে? তার মানে কি? নৌকাটির বেগ বেড়ে যাবে, নৌকাটির বেগ এখন বেড়ে যাবে। আর যেহেতু এই স্রোতের দিক বরাবর যাচ্ছে, স্রোতের দিক বরাবর যাচ্ছে, এটাকে বলি আমরা স্রোতের অনুকূল, ঠিক আছে? আর বেগটাকে বলবো, যে বেগ নিয়ে চলবে নৌকাটি, যে বেগ নিয়ে চলবে সেটাকে বলবো স্রোতের অনুকূলে বেগ। তাহলে এখানে নৌকাটির বেগ কত হবে? কত বেগ নিয়ে চলবে? দাদা, নিজের বেগ তো x কিমি প্রতি ঘন্টা আছে, এবার স্রোতের গতিবেগ y কিমি প্রতি ঘন্টা। তাহলে স্রোত কি করছে? সাহায্য করছে, অর্থাৎ নিজের গতিবেগ আর স্রোতের গতিবেগ যুক্ত হয়ে যাবে। তার মানে এই গতিবেগ নিয়ে চলবে, এই গতিবেগ নিয়ে চলবে, ঠিক আছে? ক্লিয়ার? এটা হলো স্রোতের অনুকূলে বেগ। আমি ডাউন স্ট্রিম স্পিড বলছি, এটাকে ইংরেজিতে লিখলাম ডি। ওকে, ঠিক আছে? তোমরা লিখে নেবে স্রোতের অনুকূলে বেগ হলো x প্লাস ওয়াই কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে দাদা? বুঝতে পারলাম। এবার সাপোজ নৌকাটি এদিকে যেতে চায় না, নৌকাটি এদিকে যেতে চায় না। কোন দিকে যেতে চায়? এদিকটায় যেতে চায়, এদিকটায় যেতে চায়। নৌকার গতিবেগ কত? নৌকার গতিবেগ হলো x কিমি প্রতি ঘন্টা। এবার স্রোতের বিপরীত দিকে যেতে চায়, স্রোতের বিপরীত দিকে যেতে চায়, ঠিক আছে? তাহলে স্রোত কি করবে? বাধা দেবে। তুমি সাঁতার কেটেছো তো, তুমি স্রোতের বিপরীত দিকে সাঁতার কেটে দেখো একবার, স্রোত যেদিকে বইছে তার বিপরীত দিকে সাঁতার কাটো, কষ্ট বেশি হয় না? তোমার গতিবেগটা কমে যায় না? তাই তো, সেটাকে রিলেট করো। তাহলে এখানে গতিবেগ কমে যাবে। কত গতিবেগ হবে তাহলে? কত গতিবেগ নিয়ে চলবে? তখন চলবে x, নিজের গতিবেগ থেকে ওয়াইটকে বাদ দিয়ে দাও, এত কিমি প্রতি ঘন্টা। এটা হলো স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে বেগ আমি ইউ দ্বারা লিখছি, আপ স্ট্রিম স্পিড, ঠিক আছে? আপ স্ট্রিম স্পিড ইউ দ্বারা লিখছি, তোমরা লিখে নেবে স্রোতের প্রতিকূলে বেগ, ঠিক আছে? ক্লিয়ার হলো? এবার একটি বিষয় নিয়ে ভাবো, যে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়েছেন, ঠিক আছে?
একটি স্থান থেকে অন্য একটি স্থানে গেলেন, 21 কিলোমিটার গেলেন। ওকে, যাওয়ার সময় তো স্রোতের অনুকূলে গেলেন, স্রোতের দিক বরাবর গেলেন, কিন্তু যখন ফিরে আসবেন দেখো ওই দূরত্ব ফিরে আসছে, যখন ফিরে আসবেন তখন স্রোতের প্রতিকূলে ফিরে আসবেন না। বোঝা গেল? যাওয়ার সময় অনুকূলে যাচ্ছেন, তাহলে ফিরে আসার সময় প্রতিকূলে ফিরে আসবেন। ক্লিয়ার? এবার চলো সলভ করি। আশা করি বুঝতে পেরেছো। ক্লাসে আমি আরো ভালো করে ডিসকাস করেছিলাম, অনেক এক্সাম্পল দিয়েছিলাম, তাই না? তাহলে এখানে দেখো স্রোতের বেগ তো জানো, স্রোতের বেগ তো জানো, তাহলে তুমি ধরে নাও নৌকার বেগ। ঠিক আছে, ধরি ধরি স্থির জলে নৌকার বেগ। ওকে, কারণ নৌকার নিজের বেগ মানে কি, স্থির জলে যে বেগটা হবে সেটাই। স্থির জলে নৌকার বেগ কত? এক্স কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এক্স কিমি প্রতি ঘন্টা। ওকে, আর প্রশ্নের মধ্যে দেওয়া আছে স্রোতের বেগ, এটা প্রদত্ত আছে স্রোতের বেগ। স্রোতের বেগ কত? 2 কিমি প্রতি ঘন্টা দেওয়া আছে, 2 কিমি প্রতি ঘন্টা দেওয়া আছে। যদি এটা হয় তাহলে আমাকে বলো স্রোতের অনুকূলে বেগ কত হবে? কত হবে? এক্স প্লাস ওয়াই হয় না? স্রোত সাহায্য করে, তাহলে এক্স প্লাস টু। কত হবে? এক্স প্লাস টু কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে আমাকে বলে দাও স্রোতের প্রতিকূলে কি হবে, একবার বের করে নাও, কারণ দুটাই তো লাগবে তাই না? স্রোতের প্রতিকূলে কত হবে? এক্স মাইনাস টু কিমি প্রতি ঘন্টা। ওকে দাদা, ক্লিয়ার? কারো কোথাও সমস্যা আছে? কোনো সমস্যা নেই তাই না? এবার দেখো আমাকে বলো স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে 21 কিমি পথ যেতে সময় কত লাগবে? কত লাগবে বলো? 21 কিমি পথ যেতে হবে, কালকে আমি শিখেছিলাম কি, ডি ইকুয়াল টু এস ইন্টু টি, এটা শিখেছিলাম না? অতিক্রান্ত পথ ইকুয়াল টু গতিবেগ গুণ সময়, গতিবেগ গুণ সময়। তোমাকে সময়টা বের করতে হবে, তাহলে ডি কে কি করবে? এস দ্বারা ডিভাইড করবে, তার মানে অতিক্রান্ত পথকে গতিবেগ দ্বারা ডিভাইড করে দেবে, অতিক্রান্ত পথকে গতিবেগ দ্বারা ডিভাইড করে দেবে। তো ডিভাইড করো, 21 কিমি পথ আছে, গতিবেগ দ্বারা ডিভাইড করো, অনুকূলে বেগ কত? এক্স প্লাস টু, এক্স প্লাস টু দ্বারা ডিভাইড করলে তাহলে কি পেয়ে গেলে? এটা ঘন্টা পেয়ে গেলে। ওকে দাদা, তারপরে প্রতিকূলেরটা বের করো সেম ভাবে। স্রোতের প্রতিকূলে 21 কিমি পথ যেতে সময় কত লাগে? কত লাগবে বলো? 21 কিমি পথ যেতে হবে, গতিবেগ কত? এক্স মাইনাস টু, ডিভাইড করে দাও, তাহলে ঘন্টা পেয়ে যাবো। ক্লিয়ার? এবার দেখো টোটাল কত সময় লাগে সেটা জানা আছে, যেতে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে, তাহলে 21 কিমি যাচ্ছে আবার ফিরে আসছে, তাহলে টোটাল সময় লাগছে 10 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, প্রশ্ন অনুযায়ী বলতে পারি তাই না? আমাদের হিসাবে টোটাল সময় কত দাদা? আমাদের হিসাবে টোটাল সময় 21 বাই এক্স প্লাস টু প্লাস 21 বাই এক্স মাইনাস টু, আর প্রশ্নের হিসাবে কত দাদা? প্রশ্নের হিসাবে তো 10 ঘন্টায়, দেখো 10 ঘন্টা তাই না? প্রশ্নের হিসাবে 10 ঘন্টা। ওকে দাদা, তাহলে এটাকে 10 লিখে দিই, ব্যাস এটাকে সলভ করো। দেখো সলভ করো বলতে এখান থেকে এটাকে সিম্পলিফাই করো, সরল করো। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে?
21টাকে কমন নাও দাদা, নিলাম। তাহলে দেখো দুটার গুণফল x+2 x-2, এবার এটা যাবে এখানে, তাহলে x-2 হয়ে যাবে, এটা যাবে এখানে x+2 = 10। এবার এখানে অনেকে বুঝতে পারি না, আমি জানি, তার জন্য আরেকটা স্টেপ করবো, আরেকটা স্টেপ করে চলো। দেখো 21 কমন নিলাম, তাহলে কি থাকবে, 1/x+2 থাকবে, প্লাস 1/x-2 থাকবে, = 10। ওকে দাদা। এবার x+2 x-2 x-2 এখানে যাবে, এটাই ডাইরেক্ট করেছিলাম তখন, আর x+2 এখানে গুণ হবে না, = 10। এবার কী কী কার যাচ্ছে দেখো, 2 আর 2 কার যাচ্ছে, ঠিক আছে। তাহলে 21 গুণ কত থাকছে এখানে, 2x ডিভাইড বাই a প্লাস বি, a মাইনাস বি হচ্ছে a প্লাস বি, a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার = 10, তাই না? এবার এই 2 আর 10কে কাট করতে পারো, কারণ 2 এদিকে গেলে ভাগ হয়ে যাবে না, কাট করলে 5 হলো, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে, 21x ডিভাইড বাই 21x² মাইনাস 4 = 5। ওকে দাদা, তারপরে দেখো কি আছে, ক্রস মাল্টিপ্লাই করে দাও দাদা, 5x² মাইনাস 20 = 21x, 5 দ্বারা গুণ করে দিলাম এটাকে, ক্রস মাল্টিপ্লাই, 5x² 21x এদিকে নিয়ে আসো, তাহলে -21x মাইনাস 20 = 0। তাহলে এটাই হলো আমাদের দ্বিঘাত সমীকরণ, এটাই তো গঠন করতে বলেছে, ব্যাস হয়ে গেল, বুঝতে পারলে? ওকে, আসো এই দ্বিঘাত সমীকরণকে কি করে সলভ করে ফ্যাক্টরাইজেশন মেথডের সাহায্যে বা মিডিল টার্ম স্প্লিটিং মেথডের সাহায্যে আমরা এগুলো শিখেছিলাম, তাই না? সেই ক্লাসটি অবশ্যই দেখে নেবে নেক্সট ক্লাসে আসার আগে, নাহলে কিন্তু একটু সমস্যা হবে। এবার দেখো কি বলেছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে, ঠিক আছে। শোনো, সম্পূর্ণ কাজ মানে জানো, সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ কাজ আমরা যদি অংশতে বলি, যেমন যেমন তুমি 20-র মধ্যে 20 পেয়েছো, 20-এর মধ্যে 20 পেয়েছো, এটাকে যদি সলভ করো, দেখো 1 চলে আসছে না, এটা কি একটা ভগ্নাংশ না, এটা কি একটা ভগ্নাংশ না? হ্যাঁ দাদা, ভগ্নাংশ। তো ভগ্নাংশের টোটাল, টোটালটা মানে হলো 1, ভগ্নাংশের টোটালটা মানে হলো 1, 20-র মধ্যে 20 পেয়েছে, 100-র মধ্যে 100 পেয়েছে, তার মানে কি সেটা 1, তাই না? হ্যাঁ দাদা, তাহলে ভগ্নাংশে সম্পূর্ণটা বোঝায় 1কে, ওকে। তাহলে এখানে সম্পূর্ণ কাজটি কত, 1 অংশ কাজ, সম্পূর্ণ কাজটি কত, 1 অংশ কাজ, ওকে। এবার দেখো বলেছে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, ঠিক আছে। তাহলে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে মহিমেরটা আমরা ধরে নিই, মহিমেরটা ধরি, মহিমের সময় লাগে কত ধরবো বলো, x ঘন্টা, তাহলে মজিদের কত লাগবে, মজিদের তো 3 ঘন্টা বেশি সময় লাগবে, তাই না? মহিমের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগবে, কত, x+3, অথবা উল্টাটাও করতে পারতে, তুমি মজিদটা ধরতে পারতে, তাহলে এটা 3 কম হতো, তাই না? এবার দেখো মহিমের সময় লাগে x ঘন্টা, মানে x ঘন্টায় সম্পূর্ণ কাজটি করে, x ঘন্টায় সম্পূর্ণ কাজটি করে, ওকে। মহিম মহিম x ঘন্টায় 1 অংশ কাজ করে, সম্পূর্ণ কাজ মানে কি 1 অংশ কাজ করে, তাই না? ওকে, তাহলে আমাকে বলো 1 ঘন্টায় কতটা করবে, 1 ঘন্টায় কতটা করবে, 1/x,
ঠিক আছে, চলো এই দাগ দিয়ে দিচ্ছি আমি। এটা এর মজিদেরটা বের করো। মজিদ x+3 ঘন্টায়, x+3 ঘন্টায় এক অংশ কাজ করে। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় কতটা করবে? 1 ঘন্টায় করবে 1/x+3, এত অংশ কাজ। ঠিক আছে, ওকে দাদা। এবার দেখো, তুমি 1 ঘন্টায় 5টি সিঙ্গারা খাও, আমি 1 ঘন্টায় 10টি সিঙ্গারা খাই, তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় কটি সিঙ্গারা খাবো? তুমি 5টি আর আমি 10টি, তাহলে 15টি খাবো, তাই না? তাহলে 1 ঘন্টায় তারা মোট কতটা কাজ করে দুজনে মিলে, এটা পেয়ে যাবো আমরা, তাই না? তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় কাজ করে কতটা দেখো। মহিম করে 1/x আর মজিদ করে 1/x+3। ঠিক আছে, এটাকে একটু সলভ করে নাও, চলো। লসাগু নিলে x × x+3, x+3 এখানে যাবে আর এক্সটা এখানে যাবে, তাহলে কত হয়ে যাবে বলো? 2x, x 2x+3, আর নিচে কি হবে? x × x মানে x², x × 3 মানে 3x। এত কি? এত অংশ, তাই না? কিন্তু 1 ঘন্টায় দুজনে মিলে কতটা কাজ করে সেটা তুমি জেনে গেলে। ঠিক আছে, আমরা 1 ঘন্টায় 15টি সিঙ্গারা খেয়েছি। এবার যদি বলা হয় আমরা 10 ঘন্টায় সম্পূর্ণ সিঙ্গারা খেয়ে ফেলি, আমরা দুজনে মিলে 10 ঘন্টায় সম্পূর্ণ সিঙ্গারা খেয়ে ফেলি, তাহলে 10 ঘন্টায় কটা সিঙ্গারা খেয়েছি? 1 ঘন্টায় 15টি, তাহলে 10 ঘন্টায় 150টি, মানে সিঙ্গারার পরিমাণ ছিল 150, তাই না? তাহলে গুণ করে দিতে হয়। এবার এখানে দেখো মোট কাজটি কত সময়ে শেষ করে, দাদা 2 ঘন্টায় শেষ করে। 1 ঘন্টায় কতটা কাজ করে সেটা আমরা জানি, তাহলে 2 ঘন্টায় কতটা কাজ করবে দেখি। তাহলে 2 ঘন্টায় কাজ করবে কতটা? এইভাবে না, এভাবে দিদি, 2 ঘন্টায় কাজ করে কতটা, × 2 করে দাও। 2 × 2x+3 /x² + 3x, তার মানে 4x, অথবা চলো এভাবে রেখে দাও, কোনো অসুবিধা নেই। তাহলে এত অংশ। এবার 2 ঘন্টা তো সম্পূর্ণ কাজটি করে, তার মানে এটা হলো সম্পূর্ণ অংশ, এটা সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশই হলো এটা। তাহলে প্রশ্ন অনুযায়ী লিখতে পারি আমরা। তাহলে কি লিখবো প্রশ্ন অনুযায়ী? কি লিখবো? এই অংশটা হলো সম্পূর্ণ, এখানে দেখতে পাচ্ছি আমরা। আর আমরা সেটাও জানি, কি জানি সম্পূর্ণ অংশ মানে এক অংশ, সম্পূর্ণ অংশ মানে এক অংশ। এক করে দিলাম, একের সাথে সমান করে দিলাম। কেন করলাম বুঝতে পারলে? ওকে, এবার এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো ক্রস মাল্টিপ্লাই করে দাও। ক্রস মাল্টিপ্লাই করলে কত আসবে দাদা? x² আসবে +3x আসবে ইকুয়াল টু কি আসবে? এটা গুণ করে দাও, 4x + 6 চলে আসবে। তাহলে x² + 3x - 4x - 6, এগুলোকে এদিকে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে x² 3x থেকে -4x, 3x - 4x কত হবে? -6 হবে, তবে -6 = 0। তাহলে এটাই হবে আমাদের সমীকরণ। ক্লিয়ার? তাহলে লিখে দেবে নির্ণয়ের সমীকরণ হলো এটা। বুঝতে পারলে? আশা করি সকলে বুঝতে পেরেছো। কারো কোথাও সমস্যা নেই? সমস্যা থাকলে অবশ্যই জানাবে গ্রুপে। ঠিক আছে দাদা, এখানে সমস্যা হয়েছে। নেক্সট, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। ওকে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা মানে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। প্রথমে অঙ্ক কি? অঙ্ক অঙ্ক কি? শোনো, মোট অঙ্ক হলো 10টি, মোট অঙ্ক হলো 10টি, মোট অঙ্ক আছে 10টি। এটা কি কি? এটা হলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, এই 10টি অঙ্ক আছে।
ওকে, এই 10টি অঙ্ক আছে। এবার এই 10টি অঙ্কর কাজ কি? এই 10টির অঙ্কর কাজ হলো সমস্ত সংখ্যাকে গঠন করা। যত সংখ্যা আছে না, সেই সমস্ত সংখ্যাকে গঠন করে। যেমন যেমন 125, 125 দেখো, এই 1কে এখান থেকেই নেওয়া হয়েছে, 2কে এখান থেকেই নেওয়া হয়েছে, 5কে এখান থেকেই নেওয়া হয়েছে, তারপরে 125 এসেছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো দ্বারা আমাদের সংখ্যা গঠিত হয়। এটা কত অঙ্কের সংখ্যা, কটি অঙ্ক আছে? 1 2 3, তার মানে 3 অঙ্কের একটি সংখ্যা, এটি 3 অঙ্কের একটি সংখ্যা। ঠিক আছে, এই ডান দিকেরটাকে বলি এককের ঘরের অঙ্ক, আর মাঝখানেটাকে বলি একক, দশক, আর এটাকে বলি শতক। মনে পড়লো ছোটবেলার কথা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। মনে পড়লো? এবার এই সংখ্যাটি কি করে গঠিত হয়, এর বিস্তারিত আকারটা কি? এর বিস্তারিত আকারটা শোনো। এই যে শতকের ঘরের অঙ্কটা আছে না, শতক মানে হলো 100, শতক মানে হলো 100, দশক মানে হলো 10, আর একক মানে হলো 1। ঠিক আছে, শতকের ঘরের অঙ্ককে 100 দ্বারা গুণ করতে হয়, শতকের ঘরের অঙ্ককে 100 দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে, আর দশকের ঘরের অঙ্ককে 10 দ্বারা গুণ করো। ঠিক আছে, আর এককের ঘরের অঙ্ককে 1 দ্বারা গুণ করো, তারপরে তাদেরকে যোগ করে দাও, দেখো 125ই পাবে। পাবে না? 125। ঠিক আছে, তাহলে এটা হলো বিস্তারিত আকার, এটা হলো বিস্তারিত আকার, আর এই আকারটা তোমাকে জানতে হবে। এখানে প্রশ্নের মধ্যে যেমন তোমাকে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা বলেছে, তাহলে এককের ঘরের অঙ্ক থাকবে এবং দশকের ঘরের অঙ্ক থাকবে। ঠিক আছে, তো এককে দেখো রিলেশন কিছু বলে দিয়েছে, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। কে বেশি? একক স্থানীয় অঙ্কটি বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্কটি ধরে নিলাম ওই এক্স, দশকটিকে আমি এক্স ধরলাম, তাহলে এককটি কত হবে? 6 বেশি, অর্থাৎ এক্স প্লাস 6 হয়ে যাবে, তাই না? এক্স প্লাস 6 হবে। তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি কি করে গঠিত হবে? দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ, মানে 10x হয়ে যাবে। হ্যাঁ দাদা হবে। আর এটা কত হয়ে যাবে? এটা 1 গুণ, মানে এক্স প্লাস 6, তাহলে 11x প্লাস 6 চলে আসবে। হ্যাঁ দাদা, এটা হবে সংখ্যাটি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এবার চলো, এগুলো যারা জানো না নোট ডাউন করে নেবে অবশ্যই। ধরি ধরি কি ধরবো? দশকের ঘরের অঙ্কটি, দশকের ঘরের অঙ্ক এক্স। ওকে, তাহলে এককের কত হবে? কত হবে? এক্স প্লাস 6, 6 বেশি না এত, তাই তো? এবার তাহলে সংখ্যাটি তুমি বলতে পারবে, সংখ্যাটি হবে, সংখ্যাটি কত হবে? দশকের সঙ্গে 10 গুণ, মানে এক্স এর সঙ্গে 10 গুণ করো, আর এককের সঙ্গে 1 গুণ, তাহলে এটা 1 গুণ করলে এটাই থাকবে, যোগ করে দাও, তাহলে কত আসবে? 10x প্লাস এক্স প্লাস 6, অর্থাৎ 11x প্লাস 6। ওকে, ঠিক আছে, ডান। এবার কি বলেছে দেখো, বলেছে অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্কদের গুণফলটাকে বের করো, অঙ্কদ্বয়ের গুণফলটাকে বের করো। যা বলেছে সেভাবে কাজ করো না। অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদের গুণফল কত হবে? তাহলে এককের ঘরের অঙ্কটা আছে দেখো, এটা দশকের এটা আছে, তাহলে গুণ করো এক্স ইন্টু এক্স প্লাস 6, তাই না? এক্স প্লাস 6, তাহলে গুণফল কত হচ্ছে? এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, এক্স ইন্টু 6 মানে 6x। কি বলেছে ভালো করে পড়ো, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তার মানে সংখ্যাটি বড়, গুণফলটা ছোট, সংখ্যাটি বড়, গুণফলটি ছোট, তাই না? কাল তোমাদের শিখেছিলাম। তাহলে এই যে এইটা 12টা কি বোঝাচ্ছে? ডিফারেন্সকে বোঝাচ্ছে, ডিফারেন্স অন্তরকে বোঝাচ্ছে। তো বড় থেকে ছোটর বিয়োগ, বড় কোনটা? সংখ্যাটি বড়, তাহলে বড়কে আগে লেখো, 11x প্লাস 6 মাইনাস মাইনাস সংখ্যাদ্বয়ের গুণফল কত? এক্স, মানে অঙ্কদ্বয়ের গুণফল এটা, এটা এই
বিয়োগফলটা জানা আছে 12। ঠিক আছে, কম বেশি এগুলো সবসময় ডিফারেন্সকে বোঝায়, অন্তরকে বোঝায়, মাথায় রাখবে। চলো এটা করো। 11x প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 12। কত আসবে এটা দেখো, 11x মাইনাস 6x মানে 5x, 5x প্লাস 6 মাইনাস এক্স স্কোয়ার, 12কে দিকে নিয়ে আসো, তাহলে মাইনাস 12 ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো 5x স্কোয়ার 6 মাইনাস 12, সরি 5x স্কোয়ার কেন, 5x 6 মাইনাস 12 মানে মাইনাস 6, তারপরে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এবার যদি মাইনাস দ্বারা দুদিকে গুণ করে দাও তাহলে এটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। এটা কি হয়ে যাবে দেখো, এটা কি হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 5x, এটা মাইনাস ছিল তো প্লাস হয়ে যাবে, আর এখানে তো শূন্য থাকবে। ঠিক আছে, দুই দিকে আমরা একই সংখ্যা দ্বারা গুণ করতে পারি, তো মাইনাস দ্বারা গুণ করে দিলাম মাইনাস 1 দ্বারা। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে লিখে দেবে নির্ণয় সমীকরণ হলো এটা। প্রত্যেকে নোট ডাউন করে নেবে, আমি কিন্তু চেক করব। লাস্ট কোশ্চেন এটা। এত মিটার দীর্ঘ, এত মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। রাস্তার ক্ষেত্রফল হলো 450 বর্গ মিটার। ঠিক আছে, ঠিক আছে, এর শোনো ডিটেলসে বোঝাই আগে। ঠিক আছে, তো এই হলো আমাদের আয়তক্ষেত্রাকার একটা খেলার মাঠ। ঠিক আছে, আয়তক্ষেত্রাকার খেলার মাঠ, চলো একটু ছোট করে দিই। ওকে, এই হলো খেলার মাঠ। এবার ঠিক করা হলো, কি ঠিক করা হলো, যে বাইরের চারপাশে সমান চওড়া রাস্তা বানাবে। ঠিক আছে, রাস্তা আছে, তো রাস্তাটা বানিয়ে দাও। সমান চওড়া রাস্তা। ওকে, এদিকে হলো রাস্তা, এই যে এই পার্টটা বুঝতে পারলে তো? এত ছবি আঁকা যাবে না এখন, টাইম লাগবে। এদিকেরটা, এদিকেরটা হলো রাস্তা। ওকে, ক্লিয়ার, রাস্তা বোঝা গেল। ওকে, এবার সমান চওড়া রাস্তা, কতটা চওড়া রাস্তা সেটা আমরা জানি না, কিন্তু কি বলেছে, ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গ মিটার। এই রাস্তার ক্ষেত্রফলটা জানা আছে, এই রাস্তার ক্ষেত্রফলটা জানা আছে 450 বর্গ মিটার। ঠিক আছে, রাস্তার ক্ষেত্রফলটা জানা আছে। ওকে, তো এটাকে আমরা কাজে লাগাবো। কিভাবে করব, আমাদের কতটা চওড়া সেটা আমরা জানি না, রাস্তাটা কতটা চওড়া সেটা আমরা জানি না, তাই তো? হ্যাঁ দাদা, এবার ধরলাম এক্স মিটার চওড়া, রাস্তাটা হলো এক্স মিটার চওড়া। ঠিক আছে, তাহলে এক্স মিটার যদি চওড়া হয়, আর এটার দৈর্ঘ্য কত বলে দিয়েছিল, এটার দৈর্ঘ্য বলেছিল 45, আর এটা বলে দিয়েছিল 40, ওরা বলে দিয়েছে প্রশ্নের মধ্যে দেখো 45 40, আর এটা আমি ধরে নিলাম এক্স, এটা ধরলাম এক্স। ঠিক আছে, এটা যদি এক্স হয় এটাও এক্স হবে না? হ্যাঁ দাদা হবে। এটা কত হবে, এটাও তো এক্স, সমান চওড়া না, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। তাহলে একটু ভেবে দেখো দাদা, কি ভাববো, এটা ছিল 45, এটা ছিল 45, এটা ছিল 45, তাহলে এদিকে এক্স বৃদ্ধি পেলো, এদিকেও এক্স বৃদ্ধি পেলো, তাহলে এই যে টোটালটা দৈর্ঘ্য, বাইরে যে আমাদের আয়তক্ষেত্রটা আছে তার দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। কত পাবো, এখানে এক্স এখানে এক্স মানে 2x বৃদ্ধি পাবে, অর্থাৎ বাইরেরটা কত হয়ে যাবে 45 যোগ 2x। সেমভাবে একইভাবে তুমি এদিকটাও বিবেচনা করতে পারো, এদিকটায় যে এখানে কত এক্স, এখানে কত এক্স, তাহলে দেখো 40 ছিল, এখানে এক্স বৃদ্ধি পেয়েছে, নিচেও এক্স বৃদ্ধি পেয়েছে, মানে 40 প্লাস 2x হয়ে যাবে, 40 প্লাস 2x হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেল? এটুকুই ছিল। এবার আমরা বড়টার থেকে, ঠিক আছে, পুরোটার আমরা ক্ষেত্রফলটা বের করলাম, পুরোটার ক্ষেত্রফলটা বের করলাম, মানে রাস্তা সহ খেলার মাঠের ক্ষেত্রফলটা বের করলাম, মানে এই পুরোটা, এই পুরো অঞ্চলটা বের করলাম।
সেখান থেকে যদি ভিতরের অঞ্চলটা বাদ দিয়ে দেওয়া হয়, মানে এই ভিতরের অঞ্চলটা যদি বাদ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, পুরোটা থেকে আমি ভিতরেরটা বাদ দিয়ে দিচ্ছি, তো বলে কি বলছি আমি, পুরোটা থেকে এই ভিতরেরটা বাদ দিয়ে দিচ্ছি। এটা এটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি পড়ে থাকবে? রাস্তাটা পড়ে থাকবে কি না? হ্যাঁ দাদা পড়ে থাকবে, রাস্তাটা পড়ে থাকবে। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, চলো এত সুন্দর করে করতে গেলাম না, জাস্ট বুঝতে পারলেই হলো। এবার দেখো, আমরা তাহলে একটা কাজ করি, প্রথমে ধরে নিই। দাদা কি ধরবো? ধরি রাস্তাটি x মিটার চওড়া, x মিটার চওড়া, ঠিক আছে। তাহলে রাস্তা সহ, রাস্তা সহ কি বলেছিল? খেলার মাঠ বলেছিল না? হ্যাঁ, খেলার মাঠের দৈর্ঘ্য কত হবে? রাস্তা সহ খেলা মাঠের দৈর্ঘ্য কত হবে দাদা? কত ছিল ওরা? 45 ছিল, 45 ছিল। এক্স আর এক্স, 2x বৃদ্ধি পেলো, ছবি থেকে দেখো 2x বৃদ্ধি পেলো, তাহলে এত কি হলো? মিটার হয়ে গেল। ওকে, সেমভাবে রাস্তা সহ, রাস্তা সহ খেলার মাঠের প্রস্থ, প্রস্থ কত হবে? 40 ছিল, 2x বৃদ্ধি পাবে, অর্থাৎ এত মিটার হয়ে গেল। এবার তুমি একটা কাজ করো, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটা, মাঠের ক্ষেত্রফলটা বের করো। দেখো, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, এটা কত হবে? 45 গুণ 45 প্লাস 2x আর 40 2x, ঠিক আছে। এটা 45 গুণ 40, 45 গুণ 40, ওকে। 45 গুণ 2x, 45 গুণ 2x, তারপরে 2x গুণ 2x গুণ 40 প্লাস 2x ইন্টু 2x, মানে 2x তার হোল স্কোয়ার, 2x তার হোল স্কোয়ার। তো 45 গুণ 40 এভাবেই রেখে দাও, করতে হবে না তোমার। 90x, এখানে 80x, আর এখানে 4x স্কোয়ার। তাহলে এত কি হলো? এত বর্গ মিটার হয়ে গেল। আচ্ছা একটু সলভ করি, এটাকে ছোট করে দিই একটু, সলভ করে, অথবা এটা গুণটা করতেই পারো, অসুবিধা নেই, আমি করছি না, তোমরা করতে পারো। 90x আর 80x মিলে 170x হবে, প্লাস 4x স্কোয়ার হবে। ওকে দাদা, হবে। এবার বলো মাঠের ক্ষেত্রফল, ঠিক আছে, মাঠের ক্ষেত্রফলটা কত? মাঠের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য কত আছে? 45 আছে, আর প্রস্থ কত আছে? 40 আছে, ব্যাস, এটা এত বর্গ মিটার, এত বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে? পুরোটা থেকে তুমি মাঠের ক্ষেত্রফলটাকে বাদ দাও, পুরোটা থেকে মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে, তাই না? তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করো এবার। দেখো, রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কত হবে? পুরোটা কত ছিল? 45 গুণ 40, 170x প্লাস 4x স্কোয়ার, এটা ছিল, মাইনাস 45 গুণ 40, ব্র্যাকেট ওপেন করো, 45 গুণ 40, 170x প্লাস 4x স্কোয়ার মাইনাস 45 গুণ 40। দেখো 45 গুণ 40, 45 গুণ 40 কাট হবে, ঠিক আছে, কাট হবে। তাহলে এটাকে আমি সাজিয়ে লিখতে পারি 4x স্কোয়ার প্লাস 170x, এত কি? বর্গমিটার। বর্গমিটার কেন? কারণ ক্ষেত্রফল বলেছে, ঠিক আছে। এবার প্রশ্ন অনুযায়ী, প্রশ্নতে রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে না? প্রশ্ন অনুযায়ী দেখো, আমাদের হিসাবে ক্ষেত্রফল কত দাদা? 4x স্কোয়ার
প্লাস 170x আর প্রশ্নের হিসাবে কত, প্রশ্নতে কত বলেছে দাদা? প্রশ্নতে বলে দিয়েছে 450। কত বলেছে? 450 বলেছে। ওকে, তো 450কে দিকে নিয়ে আসো, তাহলে 4x² প্লাস 170x প্লাস 450 ইকুয়াল টু 0। এটাকে সমীকরণ বলতে পারো, অথবা 2 দ্বারা দেখো ডিভাইড যাচ্ছে, 2 দ্বারা ডিভাইড করে দাও 2x², প্রত্যেকটাকে। এটা কত হবে? 85x, আর এটা কত হবে? 225 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে লিখে দেবে নির্ণয় সমীকরণ হলো এটা। ওকে, তাহলে আমরা সমীকরণ গঠন করা শিখলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আর ক্লাসগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো, না হলে তো আমি বুঝতেই পারবো না বুঝতে পারছো কি না, আমার পরিশ্রমটা বৃথা যাচ্ছে না তো আবার। ওকে, তাই কমেন্ট করবে আর লাইক করে দেবে। ঠিক আছে, দেখো দুটো পাশাপাশি চিহ্ন আছে, একটা এমন হয়ে চিহ্ন আছে, একটা এমন হয়ে চিহ্ন আছে, এটা করবে। হ্যাঁ, এটা উপরের দিকে আছে। ওকে, তো বুঝতে পেরেছো, নোট ডাউন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে। ওকে, এইভাবে পড়াশোনা করতে থাকো। আর নেক্সট ক্লাস খুব ইম্পর্টেন্ট, নেক্সট ক্লাস খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কারণ সেইগুলোকে সমাধান করতে তোমাদের অনেকেরই অসুবিধা হয়। তো খুব ভালোভাবে শিখবো। হ্যাঁ, তো সেই ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড থাকবে, লাইভে থাকার চেষ্টা করবে, তারপরে নিজের সমস্যাকে বলতে পারবে দাদা এখানে বুঝতে পারছি না, তাই না? 1.2 নেক্সট ডে থেকে শুরু করব। ওকে, আর নেক্সট ক্লাস করার আগে দেখো একটা রেকর্ডিং ক্লাস দিয়েছিলাম, তোমাদের গ্রুপে আবার শেয়ার করে দেবো, সেই রেকর্ডিং ক্লাসটাকে অবশ্যই দেখে আসবে। বুঝতে পারলে? চলো, থ্যাংক ইউ।